সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে দেশপ্রেমিক জনতা যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদের বুকে গুলি করে নাই, এবং কিছু সংখ্যক আমরা সেনাবাহিনী দেখতে পেয়েছি যারা ছাত্রদের বুকে গুলি করেছিল, এবং তারা কিন্তু এখনও বহাল তবিয়তে আছে। আমরা মনে করি আওয়ামী লীগের সুবিধা থেকে যারা সুবিধা নিয়েছে তাদের একটা অংশ সেনাবাহিনীর মধ্যে এখনও আছে, যাদের নেতৃত্বেই মূলত ওদিন 29শে আগস্ট নুরুল হক নূর এবং নাজমুল হাসানদের মতো নেতৃত্ব যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের উপর বর্বরচিত হামলা করেছিল। জাতীয় পার্টিকে কেন্দ্র করে আপনাদের দলের উপরে যে হামলাটি হলো, নূর ভাই সহ আপনারা সহ অনেকে আপনারা হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা দেখলাম যে আপনি এর মধ্যে নেপালে চলে গেলেন, এটার কারণ যদি ব্যাখ্যা করতেন। দেখুন, আমরা 29শে আগস্ট গণ অধিকার পরিষদের পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল ফেসিবাদ নির্মূল এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় বেশি সুবিধাবাদী এবং ভারতীয় চর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে আমাদের প্রোগ্রাম ছিল। জিএম কাদেরের অনুসারীরা এবং আওয়ামী লীগের লোকজন এখানে জয় বাংলা বলে আমাদের নেতৃবৃন্দরা হামলা করে। সেই হামলার প্রতিবাদে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলার জন্য আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল 7:30টায়। তো সেই সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে আমরা সবাই জড়ো হই আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে। তো সেইখানে আমরা যখন সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই সময় হঠাৎ করেই সেনাবাহিনীর কিছু অংশ, আমরা মনে করি সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে দেশপ্রেমিক জনতা যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদের বুকে গুলি করে নাই, এবং কিছু সংখ্যক আমরা সেনাবাহিনী দেখতে পেয়েছি যারা ছাত্রদের বুকে গুলি করেছিল, এবং তারা কিন্তু এখনও বহাল তবিয়তে আছে। আমরা মনে করি আওয়ামী লীগের সুবিধা থেকে যারা সুবিধা নিয়েছে তাদের একটা অংশ সেনাবাহিনীর মধ্যে এখনও আছে, যাদের নেতৃত্বেই মূলত ওদিন 29শে আগস্ট নুরুল হক নূর এবং নাজমুল হাসানদের মতো নেতৃত্ব যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের উপর বর্বরচিত হামলা করেছিল। তো আপনি দেখবেন একটা আশ্চর্যের বিষয়, এই বাংলাদেশে ইউনূস সরকারের অধীনেই জুলাই অভ্যুত্থানের শক্তিরা আক্রান্ত হচ্ছে, কিন্তু বিচার নাই। আপনি দেখেন 5 আগস্টের পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে ন্যূনতম একটা অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে, তাকে প্রত্যাহার করা হয়, তাকে ওএসডি করা হয় বা কিছু একটা। দেখেন নুরুল হক নূরের মতো একটা লোককে এইভাবে বর্বরচিত হামলা করলো, সেনাবাহিনী রাইফেল দিয়ে গুতালো, আমাদের কর্মীরা ভয়ে আতঙ্কে অনেকেই ওয়াশরুমে তারা ভিতরে চলে গেলো, সেখানে তাদেরকে এইভাবে রাইফেল দিয়ে গুতালো। তারপর এখানে যে সাধারণ পথচারী তাদেরকেও মারলো, এবং বিশেষ করে নুরুল হক নূরকে যেভাবে মেরেছে তার তো স্পষ্ট প্রমাণ আছে। এবং এই প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কি আপনি দেখেছেন পুলিশের একজন কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাদ দিলাম, ওই দিন যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে? কমান্ডিং অফিসারের কথা যদি আমরা ছেড়ে দিই, একটা সিপাহীর বিরুদ্ধে কি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? তাহলে কেন নেয় নাই? তাহলে কি এই রাষ্ট্র এর দায় এড়াতে পারে? প্রফেসর ইউনূস কি তার দায় এড়াতে পারে? আমরা আবার দেখতে পেলাম একটা রাজনীতি হচ্ছে আমাদেরকে কেন্দ্র করে। ডক্টর ইউনূস আমরা জানতাম সে সামাজিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী, এনজিও ব্যক্তিত্ব বা বিভিন্ন বিষয়ে আমরা বলতে পারি তাদেরকে, তিনি এখন অনেক বেশি রাজনীতিবিদ হয়ে গেছেন। দেখেন একদিকে তিনি আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, আমাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিলেন, তিনি খুবই গভীর উদ্বেগ জানালেন যে তিনি খুবই মর্মাহত, এবং একই সাথে নুরুল হক নূরকে সিঙ্গাপুরে পাঠালেন চিকিৎসার জন্য। আবার দেখতে পাচ্ছি যে যারা আমাদের উপর হামলা করলো তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন না। আবার এই যে প্রায় 20 দিনের পর আমরা নিব এইভাবে করে আমরা যে চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যে একটা প্রক্রিয়া তিনি করেছেন, আবার অন্যদিকে দেখলাম যে আবার জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে। এখন পর্যন্ত যে জুলাই অভ্যুত্থানে যার নামে 2টি মামলা রয়েছে, হত্যা মামলা, তাকে কেন গ্রেপ্তার হয়নি? তিনি যদি ওই মামলার আসামি না হয় তাহলে আপনার পুলিশ কেন সেই মামলাগুলো নিল? আপনারা যদি এখন দেখেন শেখ হাসিনা বাংলাদেশে নাই, শেখ হাসিনার আওয়ামী লীগের যাদেরকে পাচ্ছেন যারা দোষী, যারা 2000 শহীদের রক্তের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করছেন, এবং আওয়ামী লীগের সাথে জড়িত থাকার কারণে আপনি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছেন। তাহলে দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় যে সুবিধা পার্টি, সবচেয়ে বড় যে হেল্পিং হ্যান্ড, এই জাতীয় পার্টি যে আওয়ামী লীগরে বা শেখ হাসিনাকে আজকে দৈত্য দানবে পরিণত করেছে। 2014 সালে বাংলাদেশে কোনো ভোটই হয় নাই, 151টা আসনে আগে থেকেই উইদাউট ইলেকশনে, উইদাউট নির্বাচনে তারা ম্যান্ডেট নিয়ে নিল। সেই নির্বাচনকে সাপোর্ট দিছে কে? জাতীয় পার্টি। 2018 সালে একটা ভোট ডাকাতি নির্বাচন হলো, সেখানে আপনারা দেখতে পেয়েছেন বিএনপি গিয়েছে, অন্যরা গেছে, সেই নির্বাচনকে সাপোর্ট দিচ্ছে কারা? জাতীয় পার্টি। 2024 সালে পুরো বাংলাদেশের প্রত্যেকটা দল শেখ হাসিনার অধীনে যে একটা দামি নির্বাচন হচ্ছে তার আভাস পেয়ে কিন্তু তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি যায় নাই, গণ অধিকার যায় নাই, জামাত ইসলাম থেকে শুরু করে এবি পার্টি বা গণসংহতি আন্দোলন বা বাম দলীয় জোট কেউ কিন্তু যায় নাই, সেখানেও কারা গেছে। এই যে শেখ হাসিনা বানানোর একটা রাস্তা, শেখ হাসিনা যে দৈত্য দানব হয়ে যাচ্ছে, সে যা বলে তাই, এই একটা প্রক্রিয়াতে প্রধান কাজ করেছে জাতীয় পার্টি। সেই 24 সালে কিন্তু জাতীয় পার্টি শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দিয়েছে। তাহলে আপনি জাতীয় পার্টির বেলায় কেন নীরব? আপনি জাতীয় পার্টিকে কেন শেল্টার দিচ্ছেন? তারা তো আপনি প্রকাশ্যে, তারা যারা বাংলাদেশে রাজনীতি করে না, আমি মনে করি জাতীয় পার্টি হচ্ছে ভারতীয়
চাকর বলা যায়। তিনি আবার বলেও আসছেন যে আমি ভারতের সাথে যে কথা বলেছি, আমাকে যদি সেগুলো বলতে হয় তাহলে আমার তাদের পারমিশন নিতে হয়। তো বাংলাদেশে রাজনীতি করবেন, বাংলাদেশে কি বলবেন সেটা আপনি ভারত থেকে পারমিশন নিতে হয়। এরকম দল দ্বারা, এরকম গোষ্ঠী দ্বারা তো বাংলাদেশের মানুষ জনগণ কখনোই উপকৃত হবে না। তো আমি যে কথা বলছিলাম, ডক্টর ইউনূস অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন, যে আমাদের একদিকে হামলাকারীদের প্রশ্রয় দিচ্ছেন, যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছেন, আবার খুবই উদ্বেগ জানাচ্ছেন। আর অন্যদিকে আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্ট আসলে কে চালায়, আমরা এই প্রশ্ন করতে চাই। এখন মনে হচ্ছে যে সরকারের সবচেয়ে বড় এখন নির্বাহী কিনি, প্রধান উপদেষ্টা ইউনূস প্রধান উপদেষ্টা, কিন্তু তার অধীনস্থ একটা বাহিনী, সেনাবাহিনী, সেখানে তারা কি বলছে, বলতে সেখানে মব হচ্ছে, ভায়োলেন্স হয়েছে, মব ভায়োলেন্স। আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের কিন্তু দেখেছেন সেই ভিডিওটাতে কি মর্মান্তিকভাবে কীভাবে হত্যার উদ্দেশ্যে যে হামলা, সেই জায়গাটাকে জাস্টিফিকেশন করছে সেনাবাহিনীর একটা অংশ। তাহলে আমরা কি বলবো, এটা সরকার কে চালায়? আমি মনে করি এটা ইউনূস সরকারের সবচেয়ে বড় একটা ব্যর্থতা, এবং সে নিজেকে অনেক বড় রাজনীতিবিদ জাহির করার কারণেই আছে এই ঘটনা ঘটেছে। আমরা এটার উদ্বেগ জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে এখন পর্যন্ত আজকে প্রায় 24 দিন হতে চলেছে, এখন পর্যন্ত একটা কনস্টেবল পর্যন্ত সিপাহি কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আমরা একটা বিচারহীনতার যে সংস্কৃতি শেখ হাসিনার সময় ছিল, সেই বিচারহীনতার সংস্কৃতি আবার ইউনূসের অধীনে আবার সেটা ফিরে আসছে বলে আমরা বিশ্বাস করি। আমরা নিন্দা জানাই, একই সাথে তাদের প্রতি আহ্বান জানাই যারা এর সাথে জড়িত তাদের জন্য বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আপনি দ্বিতীয় যে বিষয়টা বলেছেন, নেপালে কেন গিয়েছিলাম, নেপাল আমি অসুস্থ ছিলাম, আমার কোমরে প্রচণ্ড ব্যথা, এখনও আমি হাঁটতে পারি না ওইভাবে। কিন্তু আমাকে 2 মাস আগেই একটা প্রপোজাল লেটার আসছে, PSI পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত একটা প্রোগ্রাম, সেখানে এশিয়া প্যাসিফিক রিজনাল কনফারেন্স হবে নেপালের কাঠমান্ডুতে। সেখানে বাংলাদেশের একমাত্র জুলাই অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে, আপনি যেহেতু জানেন আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেক্ষেত্রে তারা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান সম্পর্কে জানতে চেয়েছে আমার কাছে, এবং জুলাই অবশ্যই আমার অনেক বড় একটা স্পিরিটের জায়গা। জুলাই মানে হচ্ছে আমার শহীদ ভাইদের জন্য আমার একটা অনুপ্রেরণা। আমার এমন একটা অবস্থা দেখেছি, যার সাথে আমি স্লোগান দিয়েছি সেই ভাই আজকে শহীদ হয়ে আছে, যার সাথে আমি স্লোগান দিয়েছি সেই ভাই আজকে পঙ্গুত্ব বরণ করে আছে, এবং অনেকেই চোখ হারিয়ে ফেলেছে, যে আর কখনোই এই পৃথিবীর আলো বাতাস বা বাবা মাকে দেখবে না। তো সুতরাং আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সবসময় আমি জুলাইকে ধারণ করার চেষ্টা করি। আমার ফিজিক্যাল এই উইক হলেও আমি মেন্টালি স্ট্রং ছিলাম, মনে হচ্ছে যে না, আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে হবে। তারই লক্ষ্য হিসেবে আমি তাদের আমন্ত্রণে নেপালে কাঠমান্ডুতে গিয়েছি, এবং সেখানে 46টি দেশের পার্টিসিপেশন ছিল, বিশেষ করে নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরকম 46টি দেশ। এবং তারা আমার বক্তব্য শুনে, এবং আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন আমাদের প্রায় কিছু ছবি যাচ্ছিল, এগুলো দেখে তারা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে, এবং তারা বলেছে আমরা আবু সাইদকে চিনি। ইন্দোনেশিয়ার ওরা বলছে যে হ্যাঁ তোমরা আমাদের অনুপ্রেরণা, এবং নেপালি যারা আছে তারা তো আরও বেশি আমাদের প্রতি এক্সাইটেড ছিল। তো জুলাই অভ্যুত্থান, সুতরাং যারা একটা কথা বলছিল কিছুদিন আগে জুলাইকে নাকি ভরে দিবে, খুব বাজে একটা শব্দ, কিন্তু জুলাই কিন্তু আজকে পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। সুতরাং এই জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ, সফটওয়্যার বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়।
আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।